উই ওয়াচ দ্য ফ্লেমস, আমরা আগুন দেখছিলাম, মানে আগুন মানে ফায়ারপ্লেসের আগুন, অর্থাৎ ঘরের ভিতরে যেই আগুনটা জ্বলছিল ঘরকে গরম রাখার জন্য সেটা। দ্যাটস অ্যান অ্যাপল লগ হি সেড, জেরি বলল এটা একটা মানে অ্যাপলের লগ, অ্যাপলের কাঠের টুকরা। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অ্যানি উড, এটা সবচেয়ে প্রিটিয়েস্ট মানে সবচেয়ে ভালো সুন্দর জলে হলো অ্যাপল উড। মানে এখানে কিন্তু জেরির একটা বিচক্ষণতা প্রকাশ পাচ্ছে। জেরি জানে কোন কাঠগুলো ভালো, কোন কাঠগুলো সবচেয়ে ভালো জ্বলে। এটা এখানে একটা তার বিচক্ষণতা বা তার যে এক্সপার্টিজ সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা খুবই ক্লোজ ছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, সে হঠাৎ করে, হি ওয়াজ মানে জেরি, জেরি ওয়াজ সাডেনলি হঠাৎ করে ইম্পেলড, ইম্পেলড মানে হলো যেন সে খুব তাড়া অনুভব করলো, মানে বলতে বাধ্য হওয়া, যে না বললেই নয় এরকম। হি ইম্পেল মানে বাধ্য হওয়া, তাহলে বাধ্য করা। এখানে হি ওয়াজ সাডেনলি ইম্পেলড, সে বাধ্য হলো টু স্পিক, কথা বলতে। কি কথা? এটাও ন্যারেশনে আসে এখান থেকে। ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার হি সেড, সে বলল আপনাকে দেখতে অনেকটা আমার মায়ের মতো মনে হয়। ইউ লুক আপনাকে মনে হয়, আ লিটল বিট অর্থাৎ খানিকটা বা কিছুটা, লাইক মাই মাদার আমার মায়ের মতো। স্পেশালি ইন দ্য ডার্ক, বিশেষ করে অন্ধকারে, বাই দ্য ফায়ার অর্থাৎ আগুনের পাশে যখন অন্ধকারে আপনি বসে থাকেন তখন খানিকটা আপনাকে আমার মায়ের মতো মনে হয়। এখান থেকে মূলত আমাদের একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ এই গল্পের যে ক্লাইম্যাক্স সেটা এখান থেকে মূলত উপরের দিকে ওঠা শুরু করবে। কারণ জেরির তো আসলে মানাই, কিন্তু জেরি হঠাৎ করে বলতে শুরু করলো যে আপনাকে আমার দেখতে মায়ের মতো মনে হয়। এটাই হলো মূল কারণ জেরি যে রাইটারের জন্য এত কিছু করলো, অর্থাৎ তার জন্য অনেক আননেসেসারি কাজ করে দেয়, তার ডগকে অনেক বেশি আদর করে ইত্যাদি ইত্যাদি। তার মূল কারণ হলো তার মধ্যে যে একটা মানে অব্যক্ত যে একটা বেদনা আছে, তার যে মা নাই, এই ভদ্রমহিলাকে দেখে তার মধ্যে সেই মায়ের যে অভিব্যক্তি জেগে উঠলো, সেই জিনিসটাই এখানে জেরি হঠাৎ করে বলে ফেললো। বাট ইউ আর অনলি 4 জেরি, কিন্তু তুমি তো তখন সবেমাত্র 4 বছর বয়সের ছিলে জেরি। ওয়েন ইউ কেম হিয়ার, যখন তুমি এখানে এসেছিলে। আবার এই যে সম্বোধনটা, এইটাও কিন্তু একটা দারুণ মানে আদরের একটা সম্বোধন। তিনি তো এভাবে বলতে পারতেন, বাট ইউ আর অনলি 4 ওয়েন ইউ কেম হিয়ার, তাহলে কিন্তু এই আবেদনটা আর জাগতো না। কোনো মানুষকে যদি তার নাম ধরে, ছোট মানুষকে বিশেষ করে তার নাম ধরে কোনো কথা বলা হয়, তাহলে সে কিন্তু কনসেন্ট্রেশনটা পূর্ণাঙ্গ রূপে দেয়, কারণ সেটা সে তাকে আদর করে বলা হচ্ছে বা সে নিজেকে ভ্যালুয়েবল মনে করে। রাইটার এখানেও একটা সুন্দর মূল্যায়ন করছেন জেরিকে বলছেন, বাট ইউ আর অনলি 4 জেরি ওয়েন ইউ কেম হিয়ার, যখন তুমি এখানে এসেছিলে তখন তো তোমার বয়স মাত্র 4 বছর ছিল। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, তাহলে তুমি তাকে এতদিন যাবৎ মনে রেখেছো। এখানেও একটা জিনিস দেখুন, ইউ হ্যাভ রিমেম্বার্ড, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হাউ শি লুকড, তিনি কেমন ছিলেন। অল দিজ ইয়ার্স হবে আর কি, এখানে বানানটা ভুল আসছে, অল দিজ ইয়ার্স। তাহলে তুমি কি তাকে এতদিন যাবৎ তাকে মনে রেখেছো যে সে কেমন ছিল। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন করা হয়, এটা দিয়ে কিন্তু এক্সক্লেমেশন বোঝানো হয়, অর্থাৎ এটা আশ্চর্য বোঝানো হয়। এটা দিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না যে তুমি তাকে এতদিন যাবৎ মনে রেখেছো, মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে। মাই মাদার লিভস ইন ম্যানভিল হি সেড, সে বলল যে আমার মা ম্যানভিলে বসবাস করে। ম্যানভিল হচ্ছে কানাডার একটা গ্রাম। তো সে বলছে যে আমার মা কানাডাতে বসবাস করে, মানে আমেরিকা কানাডা পাশাপাশি রাষ্ট্র, তো বলছে যে আমার মা কানাডাতে বসবাস করে। ফর আ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার শকড মি, ফর আ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য, ফাইন্ডিং দ্যাট এটা দেখে বা এটা শুনে, হি হ্যাড আ মাদার তার একটা মা আছে, এটা শুনে সেটা কি হলো, শকড মি, সেটা আমাকে শকড হল, মানে রাইটার খুবই শকড হলেন যে তার মা আছে। তারপরে এখানে আরও কথা ছিল, সেগুলো বলা হয় নাই। আই ডিড নট নো ওয়াই ইট ডিস্টার্ব মি, আমি জানি না কেন এটা আমাকে ডিস্টার্ব করলো। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপরে আমি বুঝতে পারলাম আমার কষ্টটা। আই ওয়াজ ফিল্ড উইথ প্যাশনেট রেজেন্টমেন্ট দ্যাট অ্যান ওমেন উড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সান। তারপরে রাইটার নিজে নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন যে
আমি পরে বুঝতে পারলাম যে কেন আমার এটা হয়েছিল। আমি ফিল্ড হয়েছিলাম, আমি পরিপূর্ণ হয়েছিলাম উইথ প্যাশনেট, মানে খুবই আবেগী, রিজেন্টমেন্ট মানে এক ধরনের রাগ বা ক্ষোভ, তাহলে প্যাশনেট মানে খুবই ইমোশনাল, মানে এক ধরনের ক্ষোভ ওই ভদ্রমহিলার প্রতি আমার তৈরি হয়েছিল, যে কারণেই যেরকম একটা বাচ্চা ছেড়ে তিনি কিভাবে করে একা একা আছেন, সেজন্যই তার ওই খানিক সময়ের জন্য তিনি শকড হয়েছিলেন। দ্যাট এনি ওম্যান, কোনো নারী, উড গো অ্যাওয়ে, সে চলে যেতে পারে, দ্যাট অ্যান্ড লিভ হার সান, তার সন্তানকে ফেলে কোনো নারী চলে যেতে পারে একা একা বা দূরে থাকতে পারে, এইটা তাকে খুব ডিস্টার্ব করেছিল। আ সান লাইক দিস ওয়ান, তাও আবার এই ধরনের একটা ছেলে, জেরির মতো একটা লক্ষ্মী ছেলে, এত ভালো একটা ছেলে, এরকম একটা ছেলেকে রেখে কোনো মা কি যেতে পারে? তারপরে বলছে দ্য অরফানেজ ওয়াজ আ হোলসাম প্লেস। অরফানেজ ওয়াজ আ হোলসাম প্লেস। হোলসাম মানে হলো এখানে ভালো আর কি। অরফানেজটা আসলে কোনো প্রবলেম নেই এখানে, অরফানেজটা খুব ভালো একটা জায়গা। দি এক্সিকিউটিভস ওয়ার কাইন্ড। এক্সিকিউটিভস মানে যারা পরিচালক, তারাও খুবই দয়ালু, গুড পিপল, তারা খুবই ভালো মানুষ। দ্য ফুড ওয়াজ মোর দেন অ্যাডিকুয়েট, এবং ফুড, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, তার মানে পর্যাপ্তের থেকেও বেশি। দ্য ফুড ওয়াজ মোর, সেটা ছিল বেশি, দ্যান অ্যাডিকুয়েট মানে পর্যাপ্তের থেকেও বেশি কিছু ছিল। দ্য বয়েজ ওয়ার হেলথি, বালকগুলো হেলথি ছিল। তারপরে ডট ডট দিয়ে দিয়েছে, আরও কথা ছিল এখানে। গ্রান্টেড পারহ্যাপস দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, what blood fed the boils of a woman who did not yearn over this child's lean body that had come in a parturition out of her own. এই লাইনটা মোস্ট ডিফিকাল্ট একটা লাইন এই টোটাল টেক্সটের মধ্যে। আমরা চলুন ভেঙে ভেঙে একটু পড়ি। গ্রান্টেড মানে ধরা যাক বা ধরে নিলাম, পারহ্যাপস সম্ভবত, দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, যে বালকটা কোনো ধরনের ঘাটতি, কোনো ধরনের অভাব সে এখানে বোধ করে নাই। বাট ব্লাড ফেড দ্য বয়েলস অফ এ ওমেন, অর্থ হলো ব্লাড ফেড মানে হলো রক্ত খাওয়া আর কি। তো এখানে মাতৃগর্ভে যখন একটা বাচ্চা থাকে তখন তো সে তার মায়ের রক্ত থেকেই মূলত সে তার জীবনটাকে বাঁচায়। মায়ের রক্ত সে নাভির মাধ্যমে নিয়েই তো সে সেখানে বেঁচে থাকে। ওটাকে বলা হয়েছে যে ব্লাড ফেড, মানে ওখানে তো অন্য কোনো খাবার আর দেওয়া হয় না, সেখানে সে ব্লাড খেয়েই বেঁচে থাকে আর কি। খায় না মানে মুখ দিয়ে খায় না, নাভি দিয়ে গ্রহণ করে। অ্যান্ড বয়েলস মানে হলো মাতৃগর্ভের যে টিউবটার মধ্যে বেবিটা থাকে সেটার নাম হলো বয়েল। তাহলে বয়েলস অব আ ওম্যান, একজন নারীর, মানে এখানে বোঝানো হচ্ছে যে নারী একটা বাচ্চাকে গর্ভে ধারণ করলো, হু ডিড নট ইয়ার্ন মানে হলো আবেগ অনুভব করা, যে আবেগ অনুভব করে না, ওভার দিস চাইল্ড, এই বাচ্চাটার প্রতি, লিন বডি, অর্থাৎ যখন বাচ্চাটা পৃথিবীতে আসে তখন সে কী করে, সে লিন মানে কাত হয়ে কিন্তু মাতৃগর্ভ থেকে সে পৃথিবীতে আসে। দ্যাট হ্যাড কাম, যেটা এসেছে, ইন পার্চারিশন মানে হলো যে প্রসব, পার্চারিশন আউট অর্থাৎ প্রসবের মাধ্যমে সে অব ওন মানে তার নিজের প্রসবের রাস্তা দিয়ে যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে, সেই রকম একটা নারী কি করে তার ওই বাচ্চার প্রতি সে কোনো টান অনুভব করে না, এইটা এখানে তিনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছেন। অর্থাৎ আগে বলেছে ধরে নিলাম যে এই বাচ্চা এই এতিমখানায় সব কিছু ভালো পাচ্ছে, কোনো অবজেকশন নাই, কোনো ঘাটতি নাই, খাবার আছে, তাদের স্বাস্থ্য ভালো, এখানকার এক্সিকিউটিভরা ভালো, সব ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু যেই নারী একটা বাচ্চাকে গর্ভধারণ করে, তার নিজের রক্ত শেয়ার করে একটা বাচ্চা ভিতরে বড় হয়, তার প্রসব রাস্তা দিয়ে একটা বাচ্চা যখন বের হয়ে আসে, সেই বাচ্চাটার প্রতি কি করে ওই নারী তার প্রতি কোনো টান অনুভব করে না, তাকে এরকম একটা এতিমখানার মধ্যে রেখে যেতে পারে, এইটা রাইটার এখানে প্রশ্ন করছেন।